নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব স্বামীজির কথা। স্বামীজির বাণী ও রচনার নবম খণ্ডের নির্বাচনী কিছু অংশ। এটি স্বামী শিষ্য সংবাদ নামেই পরিচিত। এখানে স্বামী বিবেকানন্দ এবং তার গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের কথোপকথন আছে। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি পড়ে নিই। ওম নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্থান বেলুড় মঠ। সময় 1898। শিষ্য বলছেন, স্বামীজি, বর্তমানকালে আমাদের সমাজ ও দেশের এত দুর্দশা হইয়াছে কেন? স্বামীজি বলছেন, তোরাই সেই জন্য দায়ী। শিষ্য বলেন, কি কেমন করিয়া? স্বামীজি, বহুকাল থেকে দেশের নীচ জাতদের ঘেন্না করে করে তোরা এখন জগতে ঘৃণাভাজন হয়ে পড়েছিস। শিষ্য, কবে আবার আমরা উহাদের ঘৃণা করিলাম? স্বামীজি, কেন? ভট্টাচার্যের দল, তোরাই তো বেদ বেদান্তাদি যত সারবান শাস্ত্রগুলি ব্রাহ্মণেতর জাতদের কখনো পড়তে দিসনি। তাদের ছুসনি, তাদের কেবল নিচে দাবিয়ে রেখেছিস। স্বার্থপরতা থেকে তোরাই তো চিরকাল ওইরূপ করে আসছিস। ব্রাহ্মণেরাই তো ধর্মশাস্ত্রগুলিকে একচেটে করে বিধিনিষেধ তাদেরই হাতে রেখেছিল, আর ভারতবর্ষের অন্যান্য জাতগুলিকে নীচ বলে বলে তাদের মনে ধারণা করিয়ে দিয়েছিল যে তারা সত্য সত্যই হীন। তুই যদি একটা লোককে খেতে শুতে বসতে সর্বক্ষণ বলিস তুই নীচ তুই নীচ, তবে সময়ে তার ধারণা হবেই হবে আমি সত্য সত্যই নীচ। ইংরেজিতে একে বলে হিপনোটাইজ বা মন্ত্রমুগ্ধ করা। ব্রাহ্মণেতর জাতগুলির একটু একটু করে চমক ভাঙছে। ব্রাহ্মণদের তন্ত্রে মন্ত্রে তাদের আস্থা কমে যাচ্ছে। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ব্রাহ্মণদের সব তুকতাক এখন ভেঙে পড়ছে, পদ্মার পাড় বসে যাবার মতো। দেখতে পাচ্ছিস তো? শিষ্য, আগে হ্যাঁ, আচার বিচারটা আজকাল ক্রমেই শিথিল হইয়া পড়িতেছে। স্বামীজি, পড়বে না? ব্রাহ্মণেরা যে ক্রমে ঘোর অনাচার অত্যাচার আরম্ভ করেছিল, স্বার্থপর হয়ে কেবল নিজেদের প্রভুত্ব বজায় রাখবার জন্য কত কি অদ্ভুত অবৈদিক অনৈতিক অযৌক্তিক মত চালিয়েছিল, তার ফলও হাতে হাতেই পাচ্ছে। শিষ্য, কি ফল পাইতেছে মহাশয়? স্বামীজি, ফলটা কি দেখতে পাচ্ছিস না? তোরা যে ভারতের অপর সাধারণ জাতগুলিকে ঘেন্না করেছিলি, তার জন্যই এখন তোদের 1000 বছরের দাসত্ব করতে হচ্ছে। তাই তোরা এখন বিদেশির ঘৃণাস্থল ও স্বদেশবাসীগণের উপেক্ষাস্থল হয়ে রয়েছিস। শিষ্য, কিন্তু মহাশয়, এখনও তো ব্যবস্থাদি ব্রাহ্মণদের মতেই চলিতেছে। গর্ভাধান হইতে যাবতীয় ক্রিয়াকলাপেই লোকে ব্রাহ্মণেরা যেরূপ বলিতেছেন সেইরূপ করিতেছে। তবে আপনি ওইরূপ বলিতেছেন কেন? স্বামীজি, কোথায় চলছে? শাস্ত্রোক্ত দশবিধ সংস্কার কোথায় চলছে? আমি তো ভারতবর্ষটা সব ঘুরে দেখেছি। সর্বত্রই শ্রুতি স্মৃতি বিগর্হিত দেশাচারের সমাজ শাসিত হচ্ছে। লোকাচার, দেশাচার ও স্ত্রী আচার এই এখন সর্বত্র স্মৃতিশাস্ত্র হইয়া দাঁড়িয়েছে। কে কার কথা শুনছে? টাকা দিতে পারলেই ভট্টাচার্যের দল যা তা বিধিনিষেধ লিখে দিতে রাজি আছেন। কয়জন ভট্টাচার্য বৈদিক কল্পগৃহ্য ও শ্রৌতসূত্র পড়েছেন? তারপর দেখ, বাংলায় রঘুনন্দনের শাসন, আর একটু এগিয়ে দেখবি মিতাক্ষরার শাসন, আর একদিকে গিয়ে দেখ মনুস্মৃতির শাসন চলছে। তোরা ভাবিস সর্বত্র বুঝি একমত চলছে। সেই জন্যই আমি চাই বেদের প্রতিটি লোকের সম্মান
বাড়িয়ে বেদের চর্চা করাতে এবং সর্বত্র বেদের শাসন চালাতে। শিষ্য: মহাশয়, তাহা কি এখন আর চলা সম্ভবপর? স্বামীজি: বেদের সকল প্রাচীন নিয়মই চলবে না বটে, কিন্তু সময় উপযোগী বাদশাহ দিয়ে নিয়মগুলি বিধিবদ্ধ করে নতুন ছাঁচে গড়ে সমাজকে দিলে চলবে না কেন? শিষ্য: মহাশয়, আমার ধারণা ছিল অন্তত মনুর শাসনটা ভারতের সকলেই এখন মানে। স্বামীজি: কোথায় মানছে? তোদের নিজেদের দেশে দেখ না, তন্ত্রের বামাচার তোদের হাড়ে হাড়ে ঢুকেছে। এমনকি আধুনিক বৈষ্ণব ধর্ম, যা মৃত বৌদ্ধ ধর্মের কঙ্কালাবিষ্ট, তাতেও ঘোর বামাচার ঢুকেছে। ওই অবৈদিক বামাচারের প্রভাবটা খর্ব করতে হবে। শিষ্য: মহাশয়, এ পঙ্কোদ্ধার এখন সম্ভব কি? স্বামীজি: তুই কি বলছিস ভীরু কাপুরুষ? অসম্ভব বলে বলে তোরা দেশটাকে মজালি। মানুষের চেষ্টায় কি না হয়। শিষ্য: কিন্তু মহাশয়, মনু, যাজ্ঞবল্ক্য প্রভৃতি ঋষিগণ দেশে পুনরায় না জন্মালে উহা সম্ভবপর মনে হয় না। স্বামীজি: আরে, পবিত্রতা ও নিঃস্বার্থ চেষ্টার জন্যেই তো তারা মনু, যাজ্ঞবল্ক্য হয়েছিলেন রে, না আর কিছু? চেষ্টা করলে আমরাই যে মনু, যাজ্ঞবল্ক্যের চেয়ে ঢের বড় হতে পারি। আমাদের মতই বা তখন চলবে না কেন? শিষ্য: মহাশয়, ইতিপূর্বে আপনিই তো বলিলেন প্রাচীন আচারাদি দেশে চালাইতে হইবে, তবে মনবাদীকে আমাদেরই মতন একজন বলিয়া উপেক্ষা করিলে চলিবে কেন? স্বামীজি: কি কথা নিয়ে এলি? তুই আমার কথাই বুঝতে পারছিস না। আমি কেবল বলছি যে প্রাচীন বৈদিক আচারগুলি সমাজ ও সময়ের উপযোগী করে নতুন ছাঁচে গড়ে নতুনভাবে দেশে চালাতে হবে, নয় কি? শিষ্য: আগে হ্যাঁ। স্বামীজি: তবে ও কি বলছিলি? তোরা শাস্ত্র পড়ছিস, আমার আশা ভরসা তোরাই। আমার কথাগুলি ঠিক ঠিক বুঝে সেইভাবে কাজে লেগে যা। শিষ্য: কিন্তু মহাশয়, আমাদের কথা শুনিবে কে? দেশের লোক উহা লইবে কেন? স্বামীজি: তুই যদি ঠিক ঠিক বোঝাতে পারিস এবং যা বলিবি তা হাতে নাতে করে দেখাতে পারিস তো অবশ্য নেবে। আর তোতা পাখির মতো যদি কেবল শ্লোকই আওড়াস, বাক্যবাগীশ হয়ে কাপুরুষের মতো কেবল অপরের দোহাই দিস ও কাজে কিছুই না দেখাস, তাহলে তোর কথা কে শুনবে বল? শিষ্য: মহাশয়, সমাজ সংস্কার সম্বন্ধে এখন সংক্ষেপে দু একটি উপদেশ দিন। স্বামীজি: উপদেশ তো তোকে ঢের দিলুম, একটি উপদেশও অন্তত কাজে পরিণত কর। জগৎ দেখুক যে তোর শাস্ত্র পড়া ও আমার কথা শোনা সার্থক হয়েছে। এই যে মনবাদী শাস্ত্র পড়লি, আরও কত কি পড়লি, বেশ করে ভেবে দেখ এর মূল ভিত্তি বা উদ্দেশ্য কি। সেই ভিত্তিটা বজায় রেখে সার সার তত্ত্বগুলি ও প্রাচীন ঋষিদের মতো সংগ্রহ কর এবং সময় উপযোগী মত সকল তাতে নিবন্ধ কর। কেবল এইটুকু লক্ষ্য রাখিস যেন সমগ্র ভারতবর্ষের সকল জাতের, সকল সম্প্রদায়েরই ওই সকল নিয়ম পালনে যথার্থ কল্যাণ হয়। লেখ দেখি ওইরূপ একখানা স্মৃতি, আমি দেখে সংশোধন করে দেবক্ষণ। শিষ্য: মহাশয়, ব্যাপারটি সহজসাধ্য নয়, কিন্তু ওইরূপে স্মৃতি লিখিলেও উহা চলিবে কি? স্বামীজি: কেন চলবে না? তুই লেখ না। কালো হয়ং নিরবধি বিপুলা চ পৃথিবী। যদি ঠিক ঠিক লিখিস তো একদিন না একদিন চলবেই। আপনাতে বিশ্বাস রাখ। তোরাই তো পূর্বে বৈদিক ঋষি ছিলি, শুধু শরীর বদলিয়ে এসেছিস বই তো নয়। আমি দিব্য চক্ষে দেখছি তোদের ভিতর অনন্ত শক্তি রয়েছে। সেই শক্তি জাগা। ওঠ ওঠ, লেগে পড়, কোমর বাঁধ। কি হবে দুদিনের ধন মান নিয়ে? আমার ভাব কি জানিস? আমি মুক্তি ফুক্তি চাই না। আমার কাজ হচ্ছে
তোদের ভিতর এই ভাবগুলি জাগিয়ে দেওয়া। একটা মানুষ তৈরি করতে লক্ষ জন্ম যদি নিতে হয়, আমি তাতেও প্রস্তুত। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, ওইরূপ কার্যে লাগেই বা কি হবে? মৃত্যু তো পশ্চাতে। স্বামীজি, দূর ছোড়া, মরতে হয় একবারই মরবি। কাপুরুষের মতো অহরহ মৃত্যু চিন্তা করে বারে বারে মরবি কেন? শিষ্য, আচ্ছা মহাশয়, মৃত্যু চিন্তা না হয় নাই করিলাম, কিন্তু এই অনিত্য সংসারে কর্ম করিয়াই বা ফল কি? স্বামীজি, ওরে, মৃত্যু যখন অনিবার্য, তখন ইট পাটকেলের মতো মরার চেয়ে বীরের মতো মরা ভালো। এই অনিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কি? ইট ইজ বেটার টু ওয়্যার আউট দেন রাস্ট আউট। জরাজীর্ণ হয়ে একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে বীরের মতো অপরের এতটুকু কল্যাণের জন্য লড়াই করে মরাটা ভালো নয় কি? শিষ্য, আগে হ্যাঁ, আপনাকে আজ অনেক বিরক্ত করলাম। স্বামীজি, ঠিক ঠিক জিজ্ঞাসুর কাছে দুরাত্রি বকলেও আমার শ্রান্তি বোধ হয় না। আমি আহার নিদ্রা ত্যাগ করে অনবরত বকতে পারি। ইচ্ছা করলে তো আমি হিমালয়ের গুহায় সমাধিস্থ হয়ে বসে থাকতে পারি। আর আজকাল দেখছিস তো, মায়ের ইচ্ছায় কোথাও আমার খাবার ভাবনা নেই। কোনো না কোনো রকম জোটেই জোটে। তবে কেন ওইরূপ করি না? কেনই বা এদেশে রয়েছি? কেবল দেশের দশা দেখে ও পরিণাম ভেবে আর স্থির থাকতে পারি নে। সমাধি ফমাধি তুচ্ছ বোধ হয়, তুচ্ছং ব্রহ্মপদং হয়ে যায়। তোদের মঙ্গল কামনা হচ্ছে আমার জীবন ব্রত। যেদিন ওই ব্রত শেষ হবে, সেদিন দেহ ফেলে চোঁচা দৌড় মারব। শিষ্য মন্ত্রমুগ্ধের মতো স্বামীজির ওই সকল কথা শুনিয়া স্তম্ভিত হৃদয়ে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া কতক্ষণ বসিয়া রহিল। পরে বিদায় গ্রহণের আশায় তাহাকে ভক্তি ভরে প্রণাম করিয়া বলিল, মহাশয়, আজ তবে আসি। স্বামীজি, আসবি কেন রে? মঠে থেকেই জানা। সংসারীদের ভেতর গেলে মন আবার মলিন হয়ে যাবে। এখানে দেখ, এমন হাওয়া, গঙ্গার তীরে সাধুরা সাধন ভজন করছে, কত ভালো কথা হচ্ছে। আর কলকাতায় গিয়েই ছাই ভস্য ভাববি। শিষ্য সহস্যে বলিল, আচ্ছা মহাশয়, তবে আজ এখানেই থাকিব। স্বামীজি, আজ কেন রে? একেবারে থেকে যেতে পারিস না? কি হবে ফের সংসারে গিয়ে? শিষ্য স্বামীজির ওই কথা শুনিয়া মস্তক অবনত করিয়া রহিল। মনে যুগপৎ নানা চিন্তার উদয় হওয়ায় কোনো উত্তরই দিতে পারিল না। নমস্কার। আজকে স্বামীজির কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দ থাকুন। জয় রামকৃষ্ণ। ধন্যবাদ।